এই সরকার দুর্নীতির লালক পালক এবং বহনকারী। জিটিএতেও যে আপনি বলছেন যে 313 জনের চাকরি চলে গেল, তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন, কোথাও গিয়ে কি রাজ্যর সাথে কেন্দ্রের কোথাও একটা কি বোঝাপড়ার বিষয় রয়েছে? এখানে প্রশাসন যা দেখেছে ইডি সিবিআই সেটাকেই কার্যত মান্যতা দিচ্ছে। এই সরকার যতদিন থাকবে আমি আপনি শুধু না, পশ্চিমবঙ্গের কেউ ছাড় পাবেন না। এই নিয়োগটা যদি সততার সাথে যদি করার ইচ্ছা থাকতো তাহলে পজিটিভলি 31 ডিসেম্বরের মধ্যে হয়ে যেত। ওখানে যত টাকা দেবেন তত বেশি, ওটা তো আরো বড় নিলামে উঠবে, যে নির্দিষ্ট কিছু আইনজীবী এবং বিচার প্রক্রিয়া ও মামলাকারীদের জন্য এই পরিণতি। তার মানে ভাবতে পাচ্ছেন এই সরকার কতটা বিষাক্ত এবং বিষময় হয়ে রয়েছে। এই ব্যবস্থাকে সরানো এবং বিকল্প একটা সুন্দর সুস্থ ব্যবস্থা আনা। দিদি, একদিকে 26,000 তা অবিলম্বে চলে গেছে এবং বর্তমান নতুন নিয়োগেও তাও যাবো এরকমই একটা অবস্থা। অপরদিকে জিটিএ নিয়োগ 313, সেখানেও একটা দুর্নীতির ছাপ দেখা দিচ্ছে এবং সেখানে একটা ভয়ঙ্কর তথ্য আছে। কি সেই তথ্য যদি দর্শকদের আমাদের একটু বলেন। তাহলে আপনার প্রশ্নের রেস্তে নেই বলছি, তাহলে আমাদের যে মোদ্দা কথা কি আসছে, এই সরকার দুর্নীতির লালক পালক এবং বহনকারী। সেই জন্যই আজ দুর্নীতি এবং বেনিয়মের কারণে 26,000 মানুষ চাকরিচ্যুত হয়েছে। অজস্র অসংখ্য এই টাকার লেনদেন ধরা পড়েছে, সেটা ইডি চলছে তদন্ত, সিবিআই বারবার দেখিয়েছে, যে কারণে কিনা আপনার এই যে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলুন, এই প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি ছিল মানিক ভট্টাচার্য সহ কুন্তল, শান্তনু, জীবন কৃষ্ণ, এর নাম বললে বোধহয় সারাদিন রাত পুইয়ে যাবে। এই যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে এদের দুর্নীতিটাকে একদম স্বাভাবিকতা করে তোলাটাই এদের হলো মানে একমাত্র উপজীব্য। সেই কারণেই আজকে দেখুন জিটিএতেও যে আপনি বলছেন যে 313 জনের চাকরি চলে গেল, তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন জাস্টিস বাসু। কেন? কারণ ওরা সেই ট্র্যাডিশন তো বহন করছে। আজ 15টা বছরে আপনি একটা জায়গা বলুন দাদা, যে এই জায়গাটা আপনারা দেখছেন স্বচ্ছতার সাথে সততার সাথে নিয়োগ হচ্ছে এবং সেই নিয়োগে কোনো রকম প্রশ্নচিহ্ন উঠছে না, আপনি পাবেন না। কারণ এটা বুঝতে হবে এই সরকারের এক এবং একমাত্র ফাউন্ডেশন হলো দুর্নীতিকে লালন করা, এবং সেই দুর্নীতি যখন রিভিল হবে সেইটাকে যাতে আগলে রাখে তার জন্য বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিগুলো রয়েছে, ইডি সিবিআই। সেই জন্যই তো আমাদের মনে আজকে প্রশ্ন আসছে, কোথাও গিয়ে কি রাজ্যর সাথে কেন্দ্রের কোথাও একটা কি বোঝাপড়ার বিষয় রয়েছে? তা না হলে পরে এত তথ্য সত্ত্বেও কেন যথাযথভাবে ইনভেস্টিগেশন সম্পন্ন হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না? এবং যত দিন যাচ্ছে সেই জায়গাটা আরো জলজল করছে। হ্যাঁ, তা এইরকমই হয়তো বা বোঝাপড়া। কারণ আমরা ইতোমধ্যে আপনারা জানেন, আপনারাই দেখাচ্ছেন যে অভয়ার ঘটনা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রশাসন যা দেখেছে ইডি সিবিআই সেটাকেই কার্যত মান্যতা দিচ্ছে। তাহলে আমাদের কেন এই ভাবে শেষ পর্যন্ত সাফারার হতে হবে, মরতে হবে, আমাদের এইভাবে পড়ে থাকতে হবে? আমরা একটা গণতান্ত্রিক পরিকাঠামোর একটা অঙ্গরাজ্য, সেখানে প্রত্যেকটা যে রাষ্ট্রের মেশিনারি অর্থাৎ এই যে স্বশাসিত সংস্থাগুলো, তারা তাদের যথাযথ রোল প্লে করবে। কিন্তু সেখানে আমরা কি দেখছি, তারা কোথাও গিয়ে শাসক দল, এবং কারণ শাসক দলই মূলত সরকার গঠন করে, তারাই এইটাকে যেভাবে নিজেদের আত্মস্বার্থে চালাবে তারই প্রতিফলন। সেই কারণেই আপনি দেখুন এই যে 26,000 চাকরিহারা হয়েছেন, এখানে কিন্তু বলা হয়েছিল যে শুধুমাত্র টেন্টেডরা বাদ যাবেন, বাদবাকিরা তারা কিন্তু আবার নিজেকে প্রমাণ করার জায়গা পাবেন। কিন্তু সেখানেও আপনারা দেখিয়েছেন বা দেখা যাচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে যে টেন্টেডরা, নট স্পেসিফাইড টু বি টেন্টেডদের মধ্যেও সেই টেন্টেডরা কিন্তু গুজে চলে আসছে। অর্থাৎ কমিশন এমন একটা জায়গা রেখে দিচ্ছে যেখানে এটা হবে। তাহলে
আমাদেরকে কিন্তু সারাংশে আসতেই হবে। এই সরকার যতদিন থাকবে, আমি আপনি শুধু না, পশ্চিমবঙ্গের কেউ যারা ভীষণভাবে তৃণমূলকে মন থেকে সমর্থন করেন তারাও ছাড় পাবেন না। কারণ এটা বুঝতে হবে, যারা এই বিষয়টাকে, অর্থাৎ এই প্রশাসনিক আইন শাসন এই জায়গাটাকে যারা মানে চর্চা করছেন বা যারা পদস্থ আছেন, তারা তো সেই দুর্নীতিকে লালন করছেন এবং সেইটাকে আমাদের উপরে ইম্পোজ করছে। সেই কারণেই দেখুন, আমরা এখনো পর্যন্ত স্বচ্ছতা শব্দটা, সততা শব্দটা কাগুজে হয়ে গেছে এই সরকারের কাছে। তাই মানে সমস্ত মানুষকে যতদিন এই সরকারকে না সরাবে, ততদিন পর্যন্ত এই সরকারের এই প্রবণতা থেকে সাধারণ বাংলার মানুষ মুক্তি পাওয়া কার্যত দুরূহ। জিটিএ নিয়োগের দুর্নীতির কথা শুনলাম, 26,000 যে নিয়োগ, সেই নিয়োগের যে ডেট ছিল বা তারিখ ছিল 31 ডিসেম্বর, সেই ডেটকে 8 মাস পিছানো হলো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। বলছি, এই নিয়োগ কি আর কোনোভাবে হবে বলে মনে হয়? কি বলবেন এই দর্শকদের? এই নিয়োগটা যদি সততার সাথে, স্বচ্ছতার সাথে যদি করার ইচ্ছা থাকতো, তাহলে পজিটিভলি 31 ডিসেম্বরের মধ্যে হয়ে যেত। কথাটা কেন আসলো? প্রথমেই আসে গেজেট। গেজেটে এমন এমন জায়গাগুলোর জট পাকিয়ে রেখেছে যেখানে কিন্তু প্রচুর মানুষ বঞ্চিত হবেন। সেখানে কোথায় একটা 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের বাবদ ধার্য করে কার্যত তারা কোথাও গিয়ে বিভাজিত করছে যারা ফ্রেশার এবং সেই সময় যারা ডিপ্রাইভ হয়েছিলেন তাদের প্রতি। কারণ কমিশনের দুর্নীতি এবং তাদের বেনিয়মের জন্য চাকরি হারা হয়েছেন যারা, তাদের রেসপন্সিবিলিটি তারা নেবে। কিন্তু বকলমে এই তাদেরকে এইভাবে নাম্বারটা অ্যালট করার জন্য কার্যত সাপারারভাবে যারা রয়েছে। তাহলে কি দেখা যাচ্ছে, এখানেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে এবং সেই জন্য সেই মামলাটা চলছে। এছাড়া এজের একটা বিষয় রয়েছে, সেটা জানেন। আচ্ছা, এছাড়াও আপনি দেখুন, নোটিফিকেশনের সাংবিধানিক বৈধতাও কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কোর্টে কেস রয়েছে। তা এবং প্যারালালি দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট অবধি গেছে আপনার আইনজীবী যিনি স্কুল সার্ভিস কমিশনের আছেন, সেখানেও কিছুদিন আগে বললেন যে যিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ টেন্টেড তাকে বসানো যাবে। আচ্ছা, আমি ধরুন শারীরিকভাবে কোনো ব্যাপারে বিশেষভাবে সক্ষম হলাম, আমি যদি কাউকে খুন করি তাহলে কি সেটা অপরাধ হবে না? এটা কোন যুক্তি? আসলে বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হলো যে এই নিয়োগটাকে সততার সাথে সম্পন্ন করতে না দেওয়া। এছাড়াও যে গেজেটে যেভাবে 20 নাম্বার রেখে দিয়েছে, ওখানে যত টাকা দেবেন তত বেশি, ওটা তো আরও বড় নিলামে উঠবে। ওটা লিকুইড নাম্বার রেখে দিয়েছে লিকুইড টাকা কালেক্ট করার জন্য। এটা কিন্তু ওই পরিকল্পনাটা ঠিক ওই রকমভাবে। এছাড়াও আপনি প্রত্যেকটা পরতে দেখবেন নানা রকম ফাঁক ফোকর, যেমন বললাম না একটু আগেই, এই যে সবাই অ্যাপ্লাই করলো এবং প্রত্যেকের অ্যাডমিট কার্ড ইস্যু হলো, অ্যাডমিট কার্ডের কোনো স্ক্রুটিনি হলো না। অর্থাৎ যারা এলিজিবল নয় তাদেরকে ভেরিফিকেশন অবধি গিয়ে সেখান থেকে আবার আপনাকে আবার খুঁজে বার করতে হচ্ছে যে তার মধ্যে সে ইলিগালি গেল কিনা। এই যে একটা ব্যবস্থা করে রাখা, এবং এরা যেভাবে এদের মানসিকতা গড়ে উঠেছে, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তারা সময় নিয়ে নিল বটে, কিন্তু এই নিয়োগটাকে কি আদেও তারা করবে, এই প্রশ্নটা রয়েছে। কারণ এই নিয়োগটাকে মন থেকে মানে সঠিক যদি দায়িত্বের সাথে করতে চাইতো, তাহলে এই জটিলতা কখনোই তৈরি হতো না। 2016 সালের যারা সেই নোটিফিকেশান অনুসারে এটা নিতে পারতেন, ফ্রেশারদের জন্য নিতে পারতেন, প্রচুর সিট রয়েছে লক্ষাধিক, আরও আপডেট করে সেটা করতে পারতেন, কিন্তু করলো না। এই কারণে মূলত এই যারা চাকরি হারা, চাকরি প্রার্থী, বঞ্চিত, ফ্রেশার যাই বলুন, প্রত্যেকের মধ্যে এমন জায়গায় বিভাজনের বিষ ঢুকিয়ে দিল এদের এই গেজেট এবং প্রক্রিয়াগত কারণে, যাতে কিনা সকলে একসাথে সমস্যারে যাতে বলতে না পারে। সাথে কি করছে দেখুন,
বারবার যারা কিনা টেন্টেড তাদের পাশে থাকছে, এবং যেহেতু যারা নট স্পেসিফাইড টু বি টেন্টেড তারা এই দুর্নীতির কারণে সাফারার হয়েছেন, তাদেরকে কোথাও গিয়ে একাংশের মধ্যে এই বিষ ঢুকিয়েছে যে নির্দিষ্ট কিছু আইনজীবী এবং বিচার প্রক্রিয়া ও মামলাকারীদের জন্য এই পরিণতি। এই যে মিথ্যাচার, এইটাকেও কিন্তু লালন করে নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে নেট ফল কি আসছে? একাধারে যেমন নিয়োগ সঠিক সততা এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন হওয়া একেবারে বিষবাউ জলে চলে যাচ্ছে। প্যারালালি 8,000 স্কুলের উপরে স্কুল বন্ধ হয়েছে, এরপরে হয়তো আরও সেটা বাড়বে, ড্রপ আউট আরও বাড়বে। আমাদের যে 14 বছর বয়স, মানে একদম যে উচ্চ প্রাথমিক শিক্ষা লাভের যে 14 বছর বয়সে পর্যন্ত মৌলিক অধিকারের মধ্যে পারে অবৈতনিক শিক্ষা আমাদের একদম সংবিধানগতভাবে প্রাপ্য, সেইটা থেকেও পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করছে। তার মানে ভাবতে পারছেন এই সরকার কতটা বিষাক্ত এবং বিষময় হয়ে রয়েছে, যেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে আজকে ভাববার সময় অলরেডি এসে গেছে। এবং আগামী দিনে এই ব্যবস্থা থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে কিন্তু শুধুমাত্র বর্তমান সরকার শাসক দলকে গালিগালাজ করলেও হবে না, আমাদেরও কিন্তু কিছু কাজ রয়েছে সুচিন্তিত সুনির্দিষ্ট। সেটা হলো এই ব্যবস্থাকে সরানো এবং বিকল্প একটা সুন্দর সুস্থ ব্যবস্থা আনা, যারা কিনা প্রকৃত অর্থে আমাদের যে বেসিক নিডসগুলো নিয়ে কথা বলবেন, যারা আমাদের বেসিক নিডসগুলোকে ফুলফিল করার দিকে এগোবেন, অর্থাৎ আমাদের সত্যিকারেই তারা শিক্ষা দিতে চাইবে অবৈতনিক, যেটা আমরা আগে পেয়েছি আগের সরকারের কাছ থেকে। স্কুল বন্ধ হবে না, বরং আরও সরকারি স্কুল আরও সুন্দরভাবে গড়ে উঠবে, যাতে আমরা প্রান্তিক শ্রেণীর মানুষজন পড়াশোনা করতে পারি আরও বেশি করে। স্বাস্থ্য ব্যবস্থা আরও বেশি করে যাতে আমাদের প্রান্তিক মানুষদের জন্য গড়ে ওঠে, এবং কাজের ব্যবস্থা করা। কাজ বলতে গেলে যদি মুখ্যমন্ত্রী অনুসারে ঘুগনি চপ হয় তাহলে তো বুঝতে হবে যে আমরা বোধহয় মধ্যযুগের পেছন দিকেই যাচ্ছি।